আমরা অবিলম্বে বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ, সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করছি এবং আমরা মনে করি যে আগামী জাতীয় নির্বাচনকে একটি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর তাকে টেকসই করার জন্য ঘোষণা করা দরকার। এটা একই সাথে জাতীয় সংসদের নির্বাচন হবে এবং একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হবে। অ্যাডভোকেট আব্দুস সালাম যে বিষয়কে বাংলাদেশের সংগ্রামের কেন্দ্রীয় বিষয়ে পরিণত করতে চেয়েছিলেন, আজকের বাংলাদেশে সেটাই প্রধান রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বিদ্যমান সাংবিধানিক ক্ষমতা কাঠামো সেটা কেবল গণবিরোধী নয়, সেটা এমন একটা এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো যেটা বাংলাদেশ রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক পরিগঠনে নিয়ে যেতে পারেনি, বরং বাংলাদেশের জনগণের বিকাশ, এখানে উৎপাদনশীল বিকাশ এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারের প্রতিষ্ঠার ক্ষেত্রে এক প্রবল প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে গেছে। এবং সেটা জনগণের উপরে একটা অত্যাচার, ফ্যাসিস্ট শাসনকে কেবল নিশ্চিত করেনি, এমনকি খোদ শাসকরাও নিজেরা যে রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে তারও একটা ভিত্তি হিসেবে এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো কাজ করেছে। কাজে এই সাংবিধানিক ক্ষমতা কাঠামোকে, যেটা স্বৈরাচারী, যেটা অচিরেই আরও কর্তৃত্বপরায়ণ এবং আরও ফ্যাসিস্ট একটা চেহারায় পর্যবসিত হবে, রূপান্তরিত হবে, সেই অনুমান, সেই বিশ্লেষণ তিনি করার চেষ্টা করেছেন। এবং সে কারণে এর পরিবর্তন ছাড়া, গণতান্ত্রিক রূপান্তর ছাড়া, একটা নতুন বন্দোবস্ত ছাড়া বাংলাদেশে যে আসলে কোনো অর্থেই আর এগোতে পারবে না। এই রাজনৈতিক সংকটের সমাধান হবে না, জনগণের যে অধিকার তার বিকাশ এবং দেশের সামগ্রিক একটা উৎপাদনশীল গণতান্ত্রিক রূপান্তর এটা সম্ভব হবে না। সেই জায়গাটা অ্যাডভোকেট আব্দুস সালাম বারবার চিহ্নিত করার চেষ্টা করেছেন। রাজনীতিতে অন্তত আমাদের দলের কেন্দ্রীয় কর্মসূচি, আমাদের পুরো রাজনৈতিক দিশা যাতে সেই দিকে যায় সেটার ব্যাপারে তিনি আজীবন জোর দিয়েছেন। ফলে আজকে যখন আমরা বাংলাদেশে এই বাস্তবতা দেখছি, আমরা এই কর্মসূচিতে, এই সংগ্রামে আব্দুস সালামকে স্মরণ করি, আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। উপস্থিত সাংবাদিক এবং শ্রোতৃবৃন্দ, আজকে বাংলাদেশের রাজনীতিতে কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্ব, জাতীয় নেতৃত্ব, তারা এখানে বক্তব্য রাখবেন। আমি শুরুতেই আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আব্দুস সালামের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করার জন্য। দাঁড়িয়ে আমাদের আজকের বিষয়বস্তু আপনারা দেখেছেন। আমরা অবিলম্বে বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ, সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করছি এবং আমরা মনে করি যে আগামী জাতীয় নির্বাচনকে একটি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর তাকে টেকসই করার জন্য ঘোষণা করা দরকার। এটা একই সাথে জাতীয় সংসদের নির্বাচন হবে এবং একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হতে পারে। সেই বিষয়ে আমাদের দলের অবস্থানের জায়গা থেকে আমরা কথা বলছি। আমি সভাপতি, আজকে সভার সভাপতি হিসেবে আমার বক্তব্য আমি শেষে রাজনৈতিক প্রশ্নে রাখব। আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক কুমার রায়। ভাজা পোড়ার দোকানে যখন তেলটা দীর্ঘ সময়ের জন্য 2 দিন 3 দিন 4 দিন 7 দিন ধরে ভাজছে, তখন কিন্তু সেই তেলটার তেল থাকে না, সেটা একটা বিষাক্ত টক্সিনে পরিণত হয় না, সেটা ক্রমাগত টক্সিন বা বিষ সে কিন্তু নির্গমন করতে থাকে। সেই জায়গা হচ্ছে আসলে ফ্যাসিজম। আমি মানে পোড়া তেলের সাথে ফ্যাসিজমকে তুলনা করতে অনেক বেশি ইচ্ছুক। এখন এই যে আমরা এইভাবেই আসলে ফ্যাসিজম এবং ক্ষমতার চর্চার জায়গাটাকে বুঝি, তো সেই জায়গায় আমার মনে হয় যে যখনই ফুকো একটা কথা ভীষণভাবে বলেছিলেন যে যেখানে আসলে ক্ষমতা আসবে সেখানে প্রতিরোধ আসবে। ক্ষমতা এবং প্রতিরোধ কিন্তু খুব মজার জায়গা। এই যে প্রতিরোধ, জুলাইয়ের অভ্যুত্থান, আমি একটু আপনাদেরকে আহ্বান করবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন দয়া করে, আমি অনুরোধ জানাচ্ছি।
তো এই জুলাইয়ের যে প্রতিরোধ, এই প্রতিরোধ কিন্তু এই ক্ষমতার সাথে একটা যমজ শিখার মতোই একই জঠরে বেড়ে উঠেছে। তার মানে যেখানে ক্ষমতা আপনারা দেখবেন সেখানেই কিন্তু প্রতিরোধ চলে আসবে। ক্ষমতা থাকলে প্রতিরোধ থাকবেই, এটা তার একটা যমজ শক্তি। তার মানে যখনই ক্ষমতা একটা অপপ্রয়োগ, তার একটা বল প্রয়োগ আমরা দেখতে পাই, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে সে প্রতিরোধের ফুল অলরেডি ফুটতে শুরু করেছে। তবে সেটি কবে বিকশিত হয়ে সুগন্ধ ছড়াবে সেই সময়ের জন্য আমরা আসলে অপেক্ষা করতে থাকি সেই জায়গায়। এখন স্বৈরশাসনের মতো একটা চূড়ান্ত রাজনৈতিক অসমতায় যখন বিশাল আকারের জন অভ্যুত্থান হয়, আমরা দেখেছি সেটা, তার পেছনে মানুষের অংশগ্রহণ এবং সমর্থনের তীব্রতাই কিন্তু ইঙ্গিত দেয় যে তার মেরুকরণ কিভাবে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ অর্থনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে নিম্নবর্গীয় বোধ করে। আন্তোনিও গ্রামশির কথা বলেছেন আমাদের অনিন্দ আরিফ ভাই। আন্তোনিও গ্রামশি একটা চমৎকার কথা বলেছিলেন যে মানুষ কিন্তু সমাজে দুভাবে সে নিম্নবর্গীয় বোধ করতে পারে। প্রথম ভাগ সমাজে যারা না পাওয়া নিপীড়িত মানুষ, যারা সবসময় খেটে খাচ্ছে, তাদের উপরে কিন্তু সবসময় শক্তিগুলো বল প্রয়োগ করে, হেজিমনি ক্রিয়েট করে রাখে, তাদের উপর আধিপত্য বিস্তার করে। তারা তো অবশ্যই প্রান্তে থাকেন, কিন্তু এমনও একটা পর্যায়ে আসে যখন আপনি রাজনৈতিকভাবে কিছু বলতে পারেন না, সাংস্কৃতিকভাবে কিছু বলতে পারেন না, তখন আপনি আসলে নিম্নবর্গীয় একটা জায়গায় নিজেকে আপনি দেখতে পান সেই জায়গা থেকে। তো আমার মনে হয় এই ছিল আমাদের বোঝাবুঝির জায়গা যে ফ্যাসিজমকে আমরা কিভাবে দেখব, ক্ষমতাকে আমরা কিভাবে দেখব, প্রতিরোধকে কিভাবে দেখব, আমাদের নিপীড়নকে কিভাবে দেখব, সেই একটা জায়গা আলোচনার একটা প্রথম অংশ। সেই সূত্র ধরে একটা জিনিস বলতেই হয় যে 16 বছরের যে একটা আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন এবং তার একটা চূড়ান্ত কালো সময়ে এই লেখাগুলো লেখক কিন্তু শুরু করেছিলেন। হ্যাঁ, আপনার প্রথম প্রবন্ধটা দেখলে দেখবেন এটি কিন্তু 2022-এ প্রথম প্রকাশিত হয়। এবং ফ্যাসিবাদকে যখন আর কোনোভাবে ডিল করা যাচ্ছিল না, তার মানে আমার মনে আছে, আমি একটু স্মৃতিচারণ করতে চাই, যে একটা তীব্র হতাশার ভেতরে আমরা কিন্তু দিন গুজরান করছিলাম। আপনারা মনে করে দেখবেন ঠিক 23-এর শেষ থেকে 24-এর শুরুতে, মানে যখন আমরা দেখতে পাচ্ছি যে 24 সালের সেই একটা ভীষণ দামি ইলেকশন আমরা দেখেছি 7 জানুয়ারি, সেরকম একটা জায়গাতেও, এবং তখন কিন্তু ভীষণভাবে হতাশ সবাই। আমি তখন যে সময়ের আলোচনা অনুষ্ঠানগুলোতে গেছি, লোক পাওয়া যেত না, সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা বসে থাকতাম, ভয়ে কেউ বের হতো না, যে কে আলোচনায় আসছেন, কার নাম আবার কোন তালিকায় উঠে যায়, এরকম একটা তীব্র ভয় কিন্তু সবার ভেতরে কাজ করছিল। তো সেই সময় আসলে বামপন্থী আন্দোলনের যারা মানুষ, যারা পুরোধা, যারা পতাকাটা বহন করে চলেছেন, তাদের কাজের জায়গাটা কি হবে, তাদের নিজেদের ভেতরে ঐক্য, মতানৈক্য, তাদের একমত হওয়ার জায়গা, তারা কিভাবে এই ফ্যাসিজমকে ডিল করবেন, সেই সময় এই অব্যবস্থাটাকে তারা শেষ পর্যন্ত কোন জায়গায় বিপ্লবের নিয়ে যাবে, সেগুলো নিয়ে যখন একটা চূড়ান্ত টালমাটাল অবস্থা, নিজেদের মধ্যেও নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা তৈরি হয়েছিল, তখন কিন্তু আসলে সাইফুল হক এই বইটি লেখা শুরু করেন তার এই প্রবন্ধগুলোর ভেতর দিয়ে। হ্যাঁ, আচ্ছা, তো বইটি যেহেতু আমি পুরোটা পড়েছি, আমি দ্বিতীয় অংশে আমি চলে যাচ্ছি, যে সেই আলোচনাটা আমরা করব, যে আপনাদের জন্য একটু হয়তো সহজ হবে যে কোন চ্যাপ্টার আসলে কোন বিষয়টি বলছে, তো সেটি চুম্বকার্থে আমি একটু বলতে চাই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ
সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীতে সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।